তোমার হাজবেন্ড তোমাকে এভাবে ঠকিয়ে চলে যেতে পারলো? আসলে তোমার হাজবেন্ড এখন আর তোমাকে ভালোবাসে না, তোমার বাচ্চা কাচ্চা হয় না দেখে তো তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার হাজবেন্ডকে দেখতে যতটা বোকা মনে হয় সে আসলে ততটা বোকা না। এমন হাজবেন্ডের কোনো জায়গা নেই, এমন হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আমার ভয়েসটা অন্য দিনের মতো স্বাভাবিক নয়, অনেকটা ভারী হয়ে গিয়েছে। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে আসলে সেভাবে জিজ্ঞেস করার মতো কেউ থাকে না যে আমরা আসলে কেমন আছি। ভালো থাকলে যেমন বলতে হয় ভালো আছি, তেমনি খারাপ থাকলেও বলতে হয় ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ খুব বেশি ট্রমাটাইজ হয়ে আছি। ভিডিও বানাবো বলে সেই মন মানসিকতা কাজ করে না। গত ভিডিওতে বলেছিলাম অনেক বেশি ট্রমাটাইজ হয়ে আছি, শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবছি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব যতটুকু সম্ভব হয়। সবার থেকে পাওয়া দুঃখগুলো আমি একজনের কাছে বলতাম, আর সেই একজন মানুষটা এখন আমার কাছে নেই, তাই দুঃখগুলো বলার মতো আপনারা ছাড়া এখন আমার কাছে কেউ নেই। এই যে ভিডিও ক্লিপগুলো দেখছেন, এই ক্লিপগুলো অনেকদিন আগে চ্যানেলের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ভিডিওগুলো আপলোড দিতে হয়, তারপরেও মাঝের একটা সপ্তাহ ভিডিও দিতে পারিনি। সকাল থেকে কোনো ভিডিও ধারণ করতে পারিনি, তাই সরাসরি দুপুরে রান্না বান্নার ভিডিওতে আপনাদেরকে নিয়ে এলাম। দুপুরে বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র একটু পোলাও চাল রান্না করেছিলাম আর একটু গরুর মাংস। ভিডিওটি দেখতে থাকুন কি কি করছি, আর আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। 9 বছর ধরে যে সংসারটাকে আমি আগলে ধরে রেখেছি, সেই 9 বছরের সংসার হঠাৎ এমন এলোমেলো হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। কিছুদিন আগেও আমার সংসারটা ঠিক ছিল। সেদিন রাতের বেলাও দুজনে একসাথে ভাত খেয়েছি, একসাথে গল্প করেছি, ছবি দেখে। নিজের হাতে ভাত খাবো না বলে হাজবেন্ডকে বলেছিলাম আমাকে একটু খাইয়ে দাও। আমার ছোট ছোট আবদার সে সবসময় পূরণ করেছে, তাই সেদিনও সেটা ব্যতিক্রম ঘটেনি। এদিন একসাথে দুজন ছবি দেখছিলাম। ছবি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গিয়েছি টেরই পাইনি। এক ঘুমে সকাল 7:45 দেখি সে সময় কে যেন কলিং বেল বাজাচ্ছে। আমার হাজবেন্ড লাফ দিয়ে ঘুম থেকে উঠে দরজাটা খুললো। এত সকালে গেট খুলে দেখে আমার বাসায় গেস্ট এসেছে। যাই হোক, আমি ঘুম ঘুম চোখে বিছানায় বসেছিলাম এবং যে গেস্ট এসেছিল তার সাথে কথা বলছিলাম। আমার হাজবেন্ড তখন অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল। ঘুম আমার তখনও ছুটি নেই, তাই তার দিকে ভালো করে তাকানোর মতো আমার সময় হয়নি। এরপর আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পরেই আমার হাজবেন্ড আমাকে ওয়াশরুমের বাহির থেকে ডাকছে, বলছে আমি গেলাম। প্রথমবার আমি কোনো উত্তর দেইনি, দ্বিতীয়বার আমার হাজবেন্ড আমার নাম ধরে আবার আমাকে বলছে আমি চলে গেলাম। তখন মনে হলো প্রথমবার যেহেতু উত্তরটা দেইনি, দ্বিতীয়বারের উত্তরটা দেই, তাই দরজার ওপার থেকেই বললাম ঠিক আছে যাও। এই যাওয়াটাই যে শেষ যাওয়া হবে এটা যদি বুঝতে পারতাম তাহলে তাকে আর যেতে দিতাম না, আটকিয়ে রাখতাম। আমার হাজবেন্ডকে বিদায় দেওয়ার ঠিক 2 ঘন্টা পর তার অফিস থেকে কলিগ আসে, আর এদিকে আমার হাজবেন্ডের খোঁজ করেন যে সে বাসায় আছে কিনা। আর এই করা প্রশ্ন শুনে আমি তেমন অবাক হইনি। তাকে আরো বললাম যে আমার হাজবেন্ডকে তো আমি সেই সকালেই বিদায় করে দিয়েছি। আমার কথা শুনে সে এত বেশি অবাক হয়, আমাকে বলে যে ভাবি ভাই তো অফিসে যায়নি। যখন সেই কথাটা বললো তখন আমার তেমন কিছু মনে হয়নি। সে পরবর্তীতে আবার আমাকে বললো যে ভাবি সত্যি ভাইয়া অফিসে যায়নি, সে যদি অফিসে না যেয়ে থাকে তাহলে কিন্তু তার চাকরিতে অনেক বড় সমস্যা হবে। কথাটা শোনার পর তখন আমার কাছে বেশ অবাক লাগে। যাকে আমি সকালবেলা বিদায় করে দিলাম সেই মানুষটা অফিসে যায়নি। বিষয়টা আমাকে অনেক বেশি ভাবাতে শুরু করলো। আমি আস্তে আস্তে অনেক বেশি চিন্তিত হতে লাগলাম। এত বেশি টেনশন কাজ করছিল যে আসলে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি তাকে কন্টিনিউ ফোন দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার ফোন নাম্বারটা বন্ধ। তার হোয়াটসঅ্যাপে কল দিলাম, সেখানেও বন্ধ। মেসেঞ্জারেও কল দিলাম, সেটাতেও কল ঢুকলো না। সারাটা দিন অনেকটা টেনশনের মধ্যে গেল। ভাবছি যে হয়তো কোনো একটা কাজে ব্যস্ত আছে যার জন্য অফিসে যায়নি, বা তার ফোনে কোনো চার্জ নেই সেজন্য আমাকে জানাতে পারেনি। সেদিন আমি আর কোনো রান্না বান্না করতে পারলাম না। দিনের বেলা তো কোনো রকম কেটে গেল, কিন্তু যত সময় যাচ্ছে সময় যেন আর কাটছে না। সন্ধ্যার পর থেকে অনেক বেশি খারাপ লাগতে শুরু করলো, অনেক বেশি চিন্তিত হতে লাগলাম। এত বেশি টেনশন কাজ করছিল, আসলে তার সাথে যোগাযোগের উপায়টা কি সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ সে সব কিছু থেকে ডিসকানেক্টেড হয়েছিল। রাত যত বাড়ছে চিন্তা তত বেশি বেড়ে যাচ্ছে। এরকম করতে করতে রাত 12টা, 1টা, 2টা বেজে গেল। এদিকে আমি কাউকে কোনো কিছু জানাইনি। যখন রাত বেশি গভীর হতে শুরু করলো তখন একে একে করে আমি আমার পরিবারের সবাইকে জানালাম। আমি সেই বেলকনিতে দাঁড়িয়ে পথের ধারে তাকিয়ে রইলাম যে সে আসবে, কিন্তু 3টা 4টা বেজে যায়, সে আর ফিরে আসলো না। অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে গেছে টের পাইনি। ঘুম ভাঙতে দেখি সকাল 6টা বেজে গেছে। আর এদিকে ঘুমের থেকে উঠে আমার টেনশনে যেন আমাকে ঘিরে রাখছে, যে মানুষটা কোথায় গেল, একটা ফোন নাই, কোনো যোগাযোগ নাই, তাকে কি আর খুঁজে পাবো
পাবো, তার সাথে কি আর যোগাযোগ হবে? ঘুম থেকে ওঠার পর থেকে আমার ব্রেইন আর কাজ করছে না। কি করব, কোথায় যাব, কিভাবে খুঁজবো, কোনো কিছু বুঝে পাচ্ছি না। ধরে এদিক সেদিক ছুটোছুটি শুরু করলাম। এমনি শীতের সকাল, গায়ে চাদর নেই, অথচ অনুভব করছি আমার শীত লাগছে, কিন্তু চাদর গায়ে দেওয়ার মতো সেই শক্তি আমার হচ্ছিল না। চিন্তা শুধু ঘুরপাক খাচ্ছিল, মানুষটার কোনো ক্ষতি হলো কিনা, কেউ তাকে তুলে নিয়ে গেল কিনা, কেউ তার ক্ষতি করলো কিনা, এই যে শীতের রাত, এই রাতে কি তাকে শীতের কাপড় দিয়ে রাখলো কিনা, কোথায় ঘুমালো, কি খেলো, নানান চিন্তা আমাকে বারবার গ্রাস করে খাচ্ছে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে থানায় গেলাম সাধারণ ডায়েরি করতে। এরপর সেখান থেকে বাসায় চলে আসলাম। আমি তখনও বুঝতে পারিনি আসলে আমার সাথে কি কি হচ্ছে। যতই পজিটিভ চিন্তা করছি না কেন, সেই চিন্তাগুলো নেগেটিভ আকারে ধারণ হচ্ছে। দিন যত যাচ্ছে ততই সবাই বলছে, এত ভালো হাজবেন্ড তোমার, দেখো তোমার কোনো ছেলে মেয়ে নাই দেখে তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার হাজবেন্ড কোনো অন্য নারীতে আসক্ত আছে বলে তোমাকে রেখে এভাবে পালিয়ে গেছে। সেই যে শেষ খাওয়া আমি আমার হাজবেন্ডের সাথে খেয়েছিলাম, এরপর আমার আর চুলা জ্বলেনি। 12 দিন যাবত আমি রান্নাঘরে যাইনি, কোনো খাবার আমি রান্না করিনি, শুধুমাত্র 1 কাপ চা ছাড়া আর কিছুই আমার সেভাবে খাওয়া হয়নি। আমার এই অবস্থা দেখে আমার আশেপাশের লোকজন আমাকে এসে ভাত দিয়ে যায়। এই পরিস্থিতিতে থেকে কি গলা দিয়ে খাবার নামবে? তাই আমিও সেই খাবারগুলো খেতেও পারি না। ফ্রিজের মধ্যে সবার দেওয়া খাবারগুলো আমি ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছি। চিন্তা করতে করতে আর চোখের পানি ফেলতে ফেলতে এখন আমি অসুস্থ। ঠিক করে কথাও বলতে পারি না, চলাফেরাও ভালো করে করতে পারি না। আমি আমার হাজবেন্ডের অপেক্ষায় এখনো বসে আছি যে আদৌ সে আসবে। এই ঘর ছেড়ে কোথাও যেতেও পারছি না।